এদিকে ঈদের আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিল শুভেন্দু। তবে কি বাংলাদেশের ভাগ্য লিখতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে। এবার কপাল খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সিংহাসন দখল করল নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার কি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার নিঃসন্দেহে দলটির জন্য এক বড় অর্জন। বিজেপির এই অর্জনে গেরুয়া শিবিরে যেমন আনন্দ বইছে, তেমনি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেও। এই আনন্দের কেন্দ্রে আছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে। সীমান্তের ওপাশে যারা জিহাদের হুমকি দিচ্ছে, এ পাশে তাদের প্রতি সহানুভূতিশীল মমতার সরকারি বা কতটা নির্ভরযোগ্য, বিশেষত যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বহুবার দেখেছি। এবং ঠিক দুদিন পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যেটার উত্তাপ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আগুন তৃণমূল জ্বালাবে সেই আগুনের উত্তাপে পূর্বে কাঁটাতারের এপারে অর্থাৎ বাংলাদেশ। দর্শক, আরও একটি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি পুরোপুরি ভাইরালভাবে সাজানো হয়েছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে পুরো ভিডিওটি সাজানো হয়েছে, যারা তার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঠিক দুদিন পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যেটার উত্তাপ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আগুন তৃণমূল জ্বালাবে সেই আগুনের উত্তাপে পূর্বে কাঁটাতারের এপারে অর্থাৎ বাংলাদেশ। বলেছিলাম না? ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বলা হয়। এটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করা, মৌলবাদীদের তোষণ করা, মৌলবাদীদেরকে খাইয়ে পেলে পুষে বড় করা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এটা খুব চমৎকার ভাবে করেছে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে যতগুলা মৌলবাদী আছে, জঙ্গি জিহাদি উগ্রবাদী আছে, এদের নির্ভয় বসবাসের জায়গা ছিল পশ্চিমবঙ্গ। আসাম, ত্রিপুরা, মিজোরাম, অসংখ্য স্টেটে মৌলবাদী ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ ছিল মৌলবাদীদের নির্ভরযোগ্য একটা স্থান, যেখানে তারা নির্ভয়ে বসবাস করত। বিনিময়ে মৌলবাদী জঙ্গি জিহাদিরা মমতা ব্যানার্জির দলের নেতাকর্মীদেরকে পয়সা দিত। যে মানুষটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেকটা এগিয়ে, যে মানুষটা বিজেপির হয়ে দুটা আসনে বিধায়ক হয়েছে, যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে, তার ব্যক্তিগত সহকারী, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সখ্যতা, বিজেপির অত্যন্ত কর্মঠ একনিষ্ঠ একজন কর্মী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ, তাকে মধ্যম গ্রামে যেখানে তার বসবাস সেখানে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সেই গাড়ির যে চালক ছিল সেও গুরুতর আহত। বিজেপির অসংখ্য নেতাকর্মী তারা সাক্ষাৎকারে বলতেছে, আমি গণমাধ্যমগুলোতে দেখলাম, এটা তৃণমূল ঘটিয়েছে। কারণ আজ সন্ধ্যায় বিজেপির কিছু নেতারা তৃণমূলের কয়েকটা দোকানপাট তারা ভেঙে দিয়েছে কলকাতায়। এই ঘটনার জের ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যার সম্পর্কে অর্থাৎ শুভেন্দু বাবুর সম্পর্কে সকল তথ্য নথিপত্র সবকিছু তার এই পিয়ের কাছে ছিল। জাস্ট চিন্তা করেন মমতা ব্যানার্জি কতটা হিংস্র হয়ে গেছে। মমতা ব্যানার্জির আশেপাশে যেসব জঙ্গিরা তার আশ্রয়ে বড় হয়েছে, সেই সব জঙ্গিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি কতটা জঘন্যতম কাজ করাচ্ছে একবার চিন্তা করেন। পশ্চিমবঙ্গে সরকার শপথ নেবার পর ল অ্যান্ড অর্ডার যখন কার্যকর হবে, মমতা ব্যানার্জির রাজনৈতিক সমাপ্তি ঘটবে, মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মৃত্যু ঘটবে, এটা আমি আপনাদেরকে বলে গেলাম। কিন্তু এই যে উত্তাপ পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে ছড়ালো, এই উত্তাপ কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে? মোটেও না। এই উত্তাপ বাংলাদেশে এসে পড়বে, এই উত্তাপে বাংলাদেশ আক্রান্ত হবে। দেখেন, বিজেপির সমর্থকদেরকে এখন চাইলেও আর থামিয়ে রাখতে পারবে না।
খোদ শুভেন্দু অধিকারী থামিয়ে রাখতে পারবে না। নির্বাচনে বিজেপি জয়ী হবার পর দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই কিন্তু বলেছে আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা সংঘর্ষের রাজনীতি চাই না, আমরা একটা নতুন বাংলা বিনির্মাণ করব, আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে এই বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দিলীপ ঘোষ তিনি গতকাল সন্ধ্যাতে এই কথা বলেছেন। তার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে মমতা আবারও পুনরায় সাক্ষাৎকার দিল, সে পদত্যাগ করবে না, সে তাকে হারিয়ে দেওয়া হয়েছে চক্রান্ত করে। কয়েক ঘন্টা পরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যা করা হলো 16 রাউন্ড গুলি করে। বিজেপির সমর্থক এখন যদি প্রতিহিংসার জায়গা থেকে কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে কে প্রতিক্রিয়াশীল, কে প্রগতিশীল, কে হিন্দু, কে মুসলিম, কে অন্য ধর্মের এইসব চিন্তা ভাবনা না করে যদি হামলা চালানো শুরু করে, সেক্ষেত্রে যেই সব মুসলিমরা জিহাদি জোশে মমতার ছায়াতলে থেকে আকাম কুকাম করেছে বিগত 15 বছর, এদের উপর আক্রমণ হতেই পারে। তখন বাংলাদেশের বাঙ্গু মিডিয়া, জামাতপন্থী মিডিয়া, বিএনপি পন্থী মিডিয়া তারা ছড়াবে পশ্চিমবঙ্গে বিজেপি উগ্রবাদী দল, ধর্মান্ধ দল, হিন্দুত্ববাদী দল সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা চালাচ্ছে। রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের উত্থান ছিল এক বিস্ময়। সেখানে দীর্ঘ কংগ্রেসী শাসন, সেখানে দীর্ঘ বামপন্থী শাসন, কংগ্রেস বামপন্থী পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ছিল অপ্রতিরোধ্য। কিন্তু আপনারা ইতিমধ্যেই এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল জানেন। আগামী 9 তারিখ 9 মে রবীন্দ্র জয়ন্তীতে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার কলকাতার ব্রিগেড মাঠে সকাল 10টায় শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আর এই নতুন যুগের যখন সূচনা হতে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেস কিভাবে উঠে এলো এবং ওঠা থেকে সেখান থেকে ছন্দপতন হলো, পতন হয়ে গেল, আমরা সেটি নিয়ে একটা ব্যবচ্ছেদ করতে বসেছি এই মুহূর্তে। বাংলার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সাক্ষী আমরা, আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটে গেল। বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে যে ঘাসফুল শিবিরের উত্থান হয়েছিল, আজ সেই শাসনের উত্থান ও পতনের উপাখ্যান নিয়ে আমাদের বিশেষ বিশ্লেষণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান কেন হলো? এর নেপথ্যে কি কেবল রাজনীতি নাকি গভীর কোনো অর্থনৈতিক ও সামাজিক ক্ষত? এই মুহূর্তের ভিডিওতে আমরা সেটি বুঝতে চেষ্টা করব। আর এই আলাপ আমাদের করতে সহায়তা করেছে আনন্দবাজার। আনন্দবাজারও আজকে এমন একটি বিশ্লেষণী স্টোরি করেছে যাদের শিরোনাম মোদির কপালে দিলাম ফোঁটা, দিদির দুয়ারে পড়লো কাটা, এক নয় অন্তত 7-7টি কাটায় বিদ্ধ মমতা সরকার ক্ষমতাচ্যুত। তৃণমূলের পতনের প্রথম এবং প্রধান কারণ অর্থনীতি বলেই আনন্দবাজার বলবার চেষ্টা করছে। আসলে শুরুতেই ছিল শেষের সম্ভাবনা। সাল 2008 সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 2 বছর ব্যাপী আন্দোলন টাটাদের গাড়ি কারখানা শুরু হওয়ার আগেই উঠিয়ে দিল। অনেকের আশঙ্কা সত্যি করে সেই সঙ্গে স্তব্ধ হলো রাজ্যের শিল্পায়নের গতি। আজ প্রায় 2 দশক কাটলেও রাজ্যে আর কোনো বড় শিল্প আসেনি। কৃষি জমি রক্ষার সেই আন্দোলন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সাফল্যের চাবিকাঠি। জমি অধিগ্রহণ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বামেদের ভুল পদক্ষেপ সহ নানা কারণে শেষ সরকারই উল্টে যায়। কিন্তু যে কারণে দিদি সফল, সেই কারণেই বাংলার অর্থনীতির এক অভিশাপ হয়ে ওঠে। কারণ শিল্প বনাম জমি এই সংঘাতের কোনো সমাধান না করে যে কোনো রকম জমি অধিগ্রহণ নিয়ে বিরুদ্ধ অবস্থান নেয় তার সরকার। শেষমেশ দেখা গেল তিনি থাকলে শিল্প আর আসবে না, এই ধারণা গেড়ে বসেছে তরুণ সমাজের মধ্যে। 2 দশক আগে শিল্প আমার ভবিষ্যৎ স্লোগানে সাড়া দিয়ে যে চাকরি প্রত্যাশী তরুণের ভোট বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারকে 235 আসন দিয়ে ক্ষমতায় এনেছিল, চাকরি নিয়ে হাহাকার সেই তরুণেরাই এবার মসনদ থেকে নামিয়ে দিলেন মমতাকে। এমনিতেই ভারতের বণিক সমাজ বাংলার প্রতি বিশেষ সদয় ছিল না। ট্রেড ইউনিয়ন, নকশালবাড়ি আন্দোলন, রাজনৈতিক হিংসা এমন নানা কারণে বাংলায় বিনিয়োগে অনীহা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় একক চেষ্টায় সেই বরফ খানিক গলাতে পেরেছিলেন। প্রতি বছর আসছিল নতুন বিনিয়োগ। সিঙ্গুরের টাটাদের গাড়ির কারখানা হতো বুদ্ধবাবুর মুকুটে কোহিনূর, কিন্তু সে আশার গুড়ে বাড়ি পড়ল। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে টাটা সালেমদের বিদায়ের পরেও সম্ভাবনা ছিল। ইনফোসিস এবং টিসিএস এর আইটি পার্কের জন্য জমি বামফ্রন্ট সরকারেরই দেওয়া ছিল। ইনফোসিস তো জমি বাবদ প্রাথমিক টাকাও দিয়ে দিয়েছিল। বাকি ছিল শুধু এই দুটি প্রকল্পে সেচ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণার জন্য সুপারিশ করে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে একটি চিঠি। সেই চিঠি মমতা আর দিলেন না। সেচের বিরুদ্ধে তার নীতিগত অবস্থান, সেচ তিনি হতে দেবেন না। ফলাফল 2014 সালে পাততাড়ি ঘটালো ইনফোসিস।